নমস্কার বন্ধুরা, স্মল প্ল্যানেটের পক্ষ থেকে আমি বিশ্বনাথ আবার হাজির হয়েছি আপনাদের আর একটা ভিডিও উপহার দিতে। আজকের প্রতিবেদন চারধামের সবচেয়ে বেশি উচ্চতায় থাকা হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথকে নিয়ে। এখানে আমি এসেছিলাম 30 বছর আগে, আর এবারে এই ভিডিওতে স্মল প্ল্যানেটে আমার দুই সহকর্মী সুরজিৎ এবং শুভেন্দু পৌঁছে গেছে বদ্রীনাথ। আজ আপনাদের সঙ্গে আমি দর্শকের ভূমিকায় থেকে দেখে নেব শুভেন্দুর তোলা ছবিতে আর সুরজিতের কমেন্ট্রিতে বর্তমান বদ্রীনাথ ভ্রমণের যাবতীয় তথ্যচিত্র। শেষ অবধি সঙ্গে থাকবেন। ওভার টু সুরজিৎ। হিমালয়ে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় প্রকৃতি নিজের সবচেয়ে সুন্দর ছবিটা এখানে এঁকেছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তেমনই একটা জায়গা বদ্রীনাথ, চার ধাম যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধাম। এখানে ভগবান বিষ্ণু নর ও নারায়ণ পর্বতের মাঝখানে এবং অলকানন্দা নদীর ধারে বিরাজমান। কিন্তু আমার কাছে বদ্রীনাথ শুধু একটা তীর্থস্থান নয়, এটা এমন একটা জায়গা যেখানে ধর্ম, প্রকৃতি আর শান্তি একসাথে মিশে গেছে। আর আজকের ভিডিওতে আমরা শুধু মন্দির দেখাবো না, আমরা ঘুরবো বদ্রীনাথের আশেপাশে সবচেয়ে সুন্দর 3টি জায়গা: চরণ পাদুকা, ভারতের প্রথম গ্রাম মানা, আর অসাধারণ বসুধারা জলপ্রপাত। বিশ্বাস করুন, ভিডিও শেষ পর্যন্ত থাকলে এমন কিছু দৃশ্য দেখবেন যেগুলোকে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। এখন সকাল, ঠান্ডা বাতাস বইছে, সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ছে, আর সেই আলোয় বরফ ঢাকা শৃঙ্গগুলি সোনালি রং ধারণ করেছে। সত্যি বলতে হিমালয়ের সূর্যোদয় দেখা একটা আলাদা অনুভূতি, মনে হয় যেন একটা ভাগ্যের ব্যাপার। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছি চারদিকে ছোট ছোট দোকান, কেউ গরম চা বিক্রি করছে, কেউ উলের পোশাক, কেউ আবার পুজো সামগ্রী। ভক্তদের মুখে একটাই নাম, বদ্রী বিশাল কি যায়। নর ও নারায়ণ দুজন ঋষি ছিলেন যারা কিনা ভগবানের অংশ ছিল। বদ্রীনাথ মন্দির দর্শন করতে হলে আপনাকে মেন মার্কেটের মধ্য দিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত যেতে হবে। মার্কেটের শেষ হওয়ার পর অলকানন্দীর উপর একটা পুল দেখতে পাবো, যেটা কিনা পার করার পরই মন্দিরের সিঁড়ি এসে যায়। মন্দিরের ঠিক নিচে আছে তপ্তকুণ্ড, যেখানে পুণ্যার্থীরা মন্দির দর্শন করতে আসে এবং এখানে স্নান করে দর্শন করে। ভগবান বিষ্ণুর দর্শনের আগে ভক্তরা এখানে স্নান করে শরীর ও মন শুদ্ধ করেন। বদ্রীনাথ মন্দির রঙিন স্থাপত্য, পেছনে বিশাল নীলকণ্ঠ পর্বত। সত্যি বলতে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়তো পৃথিবীর খুব কম মন্দিরেই আছে। অনেকেই শুধু দর্শন করে ফিরে যান, কিন্তু আমি বলবো একটু সময় নিয়ে বসুন, চারপাশটা দেখুন, শুধু অনুভব করুন। হয়তো আপনারও মনে হবে এখানে সময়টা একটু ধীরে চলে। আর আপনাদের পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, স্বচ্ছ নীল জল, প্রচণ্ড স্রোত, আর সেই শব্দ মনে হয় পুরো উপত্যকা কাঁপিয়ে দিচ্ছে। আমি অনেক নদী দেখেছি, কিন্তু পাহাড়ি নদীর মধ্যে একটা অন্যরকম প্রাণ থাকে। মনে হয় এই নদীটা থেমে থাকতে জানেই। আজকের আবহাওয়া একদম পারফেক্ট, একদিকে রোদ আর একদিকে মেঘ। কখনো পাহাড় পুরোপুরি দেখা যাচ্ছে, আবার 2 মিনিট পরেই মেঘ এসে ঢেকে দিচ্ছে। হিমালয়ের এই লুকোচুরি খেলাটা আমার ভীষণ প্রিয়। তো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, চরণ পাদুকা। বদ্রীনাথ মন্দির থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 1.5 কিলোমিটারের একটা ট্রেক। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু হিমালয়ের দূরত্বকে কখনোই কিলোমিটারে মাপবেন না। এখানে প্রতিটা বাঁক, প্রতিটা চড়াই আপনাকে একটা নতুন অভিজ্ঞতা দেয়, আর এটাই পাহাড়ের সবচেয়ে সুন্দর ব্যাপার।
ট্রেক শুরু প্রথম থেকেই রাস্তা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করেছে। পাথর দিয়ে তৈরি সরু পথ, একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। নিচে তাকালে দেখা যাচ্ছে পুরো বদ্রীনাথ শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আর যত উপরে উঠছি ততই ঠান্ডা বাতাস বইছে, শ্বাস একটু দ্রুত চলছে, কিন্তু মনটা যেন আরও বেশি শান্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির একটা জিনিস আমি হিমালয়ে এসে বারবার অনুভব করি, এখানে প্রকৃতি কখনোই একই রকম থাকে না। প্রতি 5 মিনিটের দৃশ্যে পাল্টে যায়। এখন যেটা দেখছেন 10 মিনিট পর সেটা আর থাকবে না, মেঘ এসে ঢেকে দেবে, আবার হঠাৎ করেই পুরো আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই অনিশ্চয়তাই হয়তো পাহাড়কে এত সুন্দর করে তোলে। ছোট্ট বিরতি, একটু দাঁড়িয়ে শ্বাস নিচ্ছি। সত্যি বলতে ক্লান্তি হচ্ছে, কিন্তু চারদিকে এমন দৃশ্য যে বসে দেখতেই ইচ্ছে করে। এবার একটা মজার গল্প বলি। এই জায়গাটার নাম কেন চরণ পাদুকা জানেন? হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন প্রথম তার পদচিহ্ন এই পাথরের উপর পড়েছিল। সেই পদচিহ্নটি আজও এখানে সংরক্ষিত আছে। সত্যি কিনা সেটা বিশ্বাসের বিষয়। সব মিলিয়ে এমন একটা সতেজ অনুভূতি যেটা শহরে কখনো পাওয়া যায় না। চরণ পাদুকা, সামনে একটা বিখ্যাত পাহাড়, সেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয়। কয়েকজন ভক্ত শান্তভাবে প্রণাম করছেন, কেউ ছবি তুলছেন, কেউ চুপচাপ বসে পাহাড় দেখছেন। আর আমি শুধু চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ এই জায়গাটার আসল সৌন্দর্যটা শুধু পদচিহ্নে নয়, তার পুরো পরিবেশে। প্যানোরামিক ভিউ, এখান থেকে পুরো বদ্রীনাথ শহরটা দেখা যায়। ছোট ছোট বাড়ি, মাঝখান দিয়ে বয়ে চলেছে অলকানন্দা, আর চারদিকে বিশাল পাহাড়, ওপরে নীল আকাশ, তার মধ্যে ভেসে বেড়ানো সাদা মেঘ। সত্যি বলতে এই ভিউটার জন্যই পুরো ট্রেকটা সার্থক। তো চরণ পাদুকার এই অসাধারণ অভিজ্ঞতার পর আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটাকে বলা হয় ভারতের প্রথম গ্রাম। একটা ছোট্ট গ্রাম, কিন্তু গল্পে ভরা। মহাভারতের ইতিহাস, ব্যাস গুহা, সরস্বতী নদীর রহস্য, আর এমন কিছু দৃশ্য যেখানে দেখে বারবার মনে হবে এটা কি সত্যি ভারত। চলুন এবার যাই মানা গ্রামের পথে, যেটাকে প্রায় সবাই চেনে একটাই নামে, ভারতের প্রথম গ্রাম মানা। কিন্তু সত্যি বলতে শুধু ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া লেখা একটা বোর্ড দেখার জন্য এখানে মানুষ আসে না। মানুষ আসে এই জায়গার গল্প শুনতে, এই পাহাড়ের নীরবতা অনুভব করতে, আর বুঝতে সভ্যতার শেষ প্রান্তে জীবনটা কেমন। চলুন দেখে নেওয়া যাক মানা গ্রামের প্রবেশদ্বার। আগে এই বোর্ডে লেখা থাকতো লাস্ট ইন্ডিয়ান ভিলেজ, এখন লেখা হয় ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ। সীমান্তের এত কাছাকাছি থাকা মানুষদের সম্মান জানাতেই এই পরিবর্তন। পাহাড়ের মানুষগুলো অসাধারণ আন্তরিক, মুখে সবসময় একটা হাসি। অনেকেই নিজেদের হাতে বোনা উলের পোশাক বিক্রি করছেন, কারো দোকানে হাতে তৈরি হচ্ছে শাল, কারো কাছে টুপি, কারো কাছে আবার শুকনো পাহাড়ি ভেষজ। এখানে কেনাকাটা করলে শুধু একটা জিনিসই কেনা হয় না, একটা পরিবারের জীবনযাত্রাকেও একটু সাহায্য করা হয়। তাই সুযোগ থাকলে লোকালদের কাছ থেকে কিছু একটা জিনিস কিন্তু আপনি কিনবেন। এবার চলুন যাই ব্যাস গুহার দিকে। হিন্দু বিশ্বাস অনুযায়ী মহর্ষি ব্যাস এখানে বসে মহাভারত রচনা করেছিলেন, আর ভগবান গণেশ সেই কাহিনীই লিখে নিয়েছিলেন। সত্যি কিনা সেটা বিশ্বাসের বিষয়, কিন্তু হাজার হাজার বছর ধরে এই গল্প আজও মানুষকে এখানে টেনে নিয়ে আসে। গুহার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত নীরবতা অনুভব করা যায়, মনে হয় এই পাহাড়গুলো হয়তো সত্যি এই ইতিহাসের সাক্ষী। ব্যাস গুহার একদম কাছেই রয়েছে গণেশ গুহা। কথিত আছে এখানে বসে ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন। গুহাটা খুব বড় নয়, কিন্তু পরিবেশটা অসাধারণ শান্ত। আপনি ধর্মীয় হন বা না হন, এমন জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছা করবে। এবার এসে পৌঁছালাম মানা গ্রামের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ ভীমপুল। আর সত্যি বলতে প্রথমবার দেখলে অবাক না হয়ে উপায় নেই। একটা বিশাল পাথর দুই পাহাড়ের মাঝখানে এমনভাবে আছে যেন কেউ ইচ্ছা করে এই ব্রিজ বানিয়ে দিয়েছে। কথিত আছে পাণ্ডবরা স্বর্গরোহণের পথে যাওয়ার সময়
দ্রৌপদী নদী পার হওয়ার জন্য ভীম এক বিশাল পাথর তুলে এখানে রেখেছিলেন। গল্পটা সত্যি কিনা সেটা জানি না, কিন্তু এই বিশাল পাথরটা দেখে এই গল্পটা বিশ্বাস করতে ইচ্ছা করে। এমন জায়গায় দাঁড়ালে একটা অদ্ভুত শক্তি অনুভব হয়, মনে হয় প্রকৃতি যেন নিজের ক্ষমতাটা খুব সহজেই দেখিয়ে দিচ্ছে। অনেকেই বদ্রীনাথ পর্যন্ত আসেন, অনেকেই মানাগ্রামও ঘুরে দেখেন, কিন্তু সময়ের অভাবে কিংবা ট্রেকের কথা ভেবেই বসুধারা আর যাওয়া হয় না। সত্যি বলতে এটা করলে জীবনের অন্যতম সুন্দর একটা দৃশ্য মিস করবেন। কারণ আমার মতে বদ্রীনাথের আশেপাশে যদি সবচেয়ে ব্রেথ ট্রেকিং জায়গার কথা বলা হয়, তাহলে বসুধারা অবশ্যই সেই তালিকায় একেবারে ওপরে থাকে। মানাগ্রাম ছাড়িয়ে রাস্তা ধীরে ধীরে সরু হতে শুরু করে। পাথুরে পাহাড়ি পথ, একদিকে বিশাল পর্বত, অন্যদিকে গভীর উপত্যকা, আর দূরে তুষারে ঢাকা অসংখ্য শৃঙ্গ। আমরা যেন পৃথিবীতে নেই। একটা জিনিস এখানে এসে সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে, সেটা হলো হিমালয়ের রং। আমরা সাধারণত পাহাড় মানেই সবুজ ভাবি, কিন্তু এখানে এসে একই ফ্রেমে ধূসর পাথর, সবুজ ঘাস, সাদা বরফ, নীল আকাশ, সাদা মেঘ সব একসঙ্গে দেখা যায়। প্রকৃতি যেন নিজের পুরো কালার প্লেটটাই এখানে ব্যবহার করেছে। নীরবতা সৌন্দর্য এমন একটা জিনিস যেটা ক্যামেরায় বোঝানো খুবই কঠিন, যেটা হলো এখানকার নীরবতা। শহরের নীরবতা মানেই শব্দের অভাব, কিন্তু এখানে পাহাড়ে নীরবতাও একটা শব্দ আছে। বাতাস, দূরের জলপ্রপাত, পাখির ডাক, পাথরের গায়ে হওয়া ধাক্কা, এই শব্দগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম কেন মানুষ বারবার হিমালয়ে ফিরে আসে। একটা কথা লুকোবো না, এই অংশটা সহজ নয়। উচ্চতা বাড়ছে, অক্সিজেন একটু কম অনুভব হচ্ছে, শ্বাস একটু দ্রুত চলছে, পাথুরের রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খাড়া চড়াই। পাহাড়কে সবসময় সম্মান করতে হয়। প্রথম দর্শন, তারপরে দূরে একটা সাদা রেখা চোখে পড়ল। প্রথমে মনে হলো বরফ, তারপর ধীরে ধীরে বুঝলাম না, ওটাই বসুধারা জলপ্রপাত। দূর থেকেই দেখা যাচ্ছে প্রায় 400 ফুট উঁচু পাহাড় থেকে জল সোজা নিচে নেমে আসছে। এত উঁচু থেকে পড়ছে যে নিচে পৌঁছানোর আগেই জলের একটা বড় অংশ কুয়াশার মতন বাতাসে ছড়িয়ে যাচ্ছে। সত্যি বলতে এই দৃশ্যটা প্রথম দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। বসুধারার সামনে অবশেষে আমরা পৌঁছে গেলাম। সামনে দাঁড়িয়ে আছে বসুধারা। ক্যামেরায় যত বড় দেখাচ্ছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি বিশাল। ঠান্ডা বাতাসের সঙ্গে জলকণা উড়ে এসে মুখে লাগছে, আর চারদিকে শুধু পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসছে এক অসাধারণ জলপ্রপাত। এমন দৃশ্য দেখে কিছুক্ষণ কথা বলতেও ইচ্ছা করে না। এই জলপ্রপাত নিয়ে শুধু একটা জনপ্রিয় লোককথা আছে। অনেকেই বিশ্বাস করেন যাদের মন পরিষ্কার জলপ্রপাতের ছিটে নাকি তাদের গায়ে এসে লাগে, আর যাদের মন অশান্ত তাদের কাছে সেই জল পৌঁছায় না। বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই, তবুও এই গল্পগুলো পাহাড়ের সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের বদ্রীনাথের ভ্রমণ, মানাগ্রামের ইতিহাস আর সরল জীবন, আর শেষে বসুধারা জলপ্রপাতের অপার্থিব সৌন্দর্য। যদি আজকের ভিউটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিন। আর যদি ট্রাভেল ব্লগ আর এমন অজানা সুন্দর জায়গা একসঙ্গে দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরের অ্যাডভেঞ্চারের নোটিফিকেশনটা মিস না করেন আপনি।